নমস্কার, খবর শুনছেন M2D নিউজ চ্যানেল থেকে। খবরের সব জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ওয়েস্ট বেঙ্গল আরজিকর নিউজ। কাল আরজিকর মামলার রায়, ফাঁসির দাবি জানিয়ে হাইকোর্টে সিবিআইও। ওয়েস্ট বেঙ্গল বড় পর্দায় ফিরছেন অমিতাভ ও রেখা। গোপীবল্লভপুর 2 নম্বর প্রকাশ্য জায়গায় মদ্যপান করার অপরাধে শিবানন্দপুর এলাকা থেকে 2 জনকে আটক করল বেলিয়াবেড়া থানার পুলিশ। ওয়েস্ট বেঙ্গল গাছে বাজেট গঁপে তেল রাহুলের চীনা আক্রমণ। ঝাড়গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীদের নিয়ে ঝাড়গ্রাম শহরে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন বিধায়ক। নয়াগ্রাম উঁচু কমলাপুরে আয়োজিত হলো সরস্বতী পুজো ও মহাপ্রভুর মহামিলন উৎসব 2025। ভিড় সাধারণ মানুষের। সাঁকরাইল সরস্বতী পুজো উপলক্ষে সাঁকরাইলের নারদা গ্রামে আয়োজিত ঝুমুর গান অনুষ্ঠানকে ঘিরে মেতে উঠেছেন এলাকার মানুষজন। গোপীবল্লভপুর 1 নম্বর প্রকাশ্য জায়গায় মদ্যপান করার অপরাধে গোপীবল্লভপুর খুন্তিচক এলাকা থেকে অভিযান চালিয়ে 3 জনকে আটক করল পুলিশ। ওয়েস্ট বেঙ্গল হাসিনার ভাষণের সময় ভেঙে দেওয়া হলো মুজিব ভবন। বাংলাদেশে কী হচ্ছে দেখুন। বিনপুর 2 নম্বর বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে টংভেদাতে হলো সরস্বতী প্রতিমা বিসর্জন। বিনপুর 2 নম্বর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে ভদ্রপালে হলো আইনি সচেতনতা শিবির। উপস্থিত কর্তৃপক্ষের সচিব তথা বিচারক শুক্তি সরকার। রেপো রেট 25 বেসিস পয়েন্ট কমালো আরবিআই। সংসদে আজ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন বিহারের এনডিএ জোটের সাংসদরা। 60 পয়েন্ট পড়ল সেন্সেক্স। মাত্র 90 টাকা খরচ করলে ইতালিতে কিনতে পারবেন আস্থা বাড়ি। আগামী 12 ফেব্রুয়ারি মার্সিলিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরজিকর কাণ্ড নির্যাতিতার বাবা মায়ের দ্রুত শুনানির আর্জিতে গুরুত্ব দিল না সুপ্রিম কোর্ট। 17 মার্চই মামলাটি শুনবেন প্রধান বিচারপতি। অশান্ত বাংলাদেশ ফের বিবৃতি জারি করলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। হাওড়ার উলুবেড়িয়া পুরসভায় সুফল বাংলার স্টলের উদ্বোধন করলেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়। প্রতিমন্ত্রী বেচারাম মান্না। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও অনেকেই। 30,000 টাকা জাল নোট সহ 2 যুবককে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের ভরতপুর থানার পুলিশ। দত্তপুকুরে খুনকাণ্ড গ্রেপ্তার আরও এক। পূর্ণকুম্ভ 2025 ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। অকুস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। হতাহতের খবর নেই। ডায়মন্ড হারবার মেডিকেলে চালু আধুনিক ব্রঙ্কোস্কোপ। আজ শহরের আবহাওয়ার হালচাল কেমন রয়েছে জানতে আমাদের খবরটি শেষ পর্যন্ত শুনুন। অস্তিতে জমি বিবাদকে কেন্দ্র করে চলল গুলি, হত এক। তামিলনাড়ুর কোয়েম্বাটুরে চলন্ত ট্রেনে অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত। আরজিকর কাণ্ড সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্যের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। তামিলনাড়ুর চেঙ্গালপট্টুতে চলন্ত অটোতে এক তরুণীর যৌনহেনস্থা, আটক 3। আন্তর্জাতিক ফৌজদারি আদালতের ওপর নিষেধাজ্ঞা জারি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পিএফের সুদ কি অপরিবর্তিত? চলতি মাসের শেষেই ঘোষণা। মুডা দুর্নীতির তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আর্জি খারিজ করে দিল কর্ণাটক হাইকোর্ট। হাওড়ায় একটি জুট মিলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। আনন্দপুরে খুনকাণ্ড, হাওড়া থেকে ধৃত অভিযুক্ত। পূর্ণকুম্ভ 2025 প্রয়াগরাজ্যে পৌঁছলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। আজ শুক্রবার একটি বিশেষ বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শিবসেনা উদ্ধব শিবির, সাংসদ সঞ্জয় রাউত। আপনারা এতক্ষণ শুনলেন আজকের শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। ধান ক্রয় পুরোপুরি অনলাইনে চায় রাইস মিল সংগঠন। চাষিদের কাছ থেকে সরকারি উদ্যোগে ধান কেনার প্রক্রিয়া পুরোপুরি অনলাইনে করার ব্যাপারে রাজ্যকে বিশেষ নজর রাখতে বলবে রাইস মিল মালিক সংগঠন। তাদের রাজ্য সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এই প্রস্তাব নেওয়া হয়েছে। ধান কেনার প্রক্রিয়া পুরোপুরি অনলাইনে করার জন্য খাদ্য দপ্তর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু মুর্শিদাবাদ সহ কয়েকটি জেলায় অস্থায়ী শিবির খুলে অফলাইনে ধান কেনা হয়েছে বলে সংগঠন দাবি করেছে। খাদ্য দপ্তরের স্থায়ী ক্রয় কেন্দ্রে অনলাইনে ধান কেনা হচ্ছে, কিন্তু সরকারি সংস্থার হয়ে কিছু কৃষি সমবায় অস্থায়ী শিবিরে ধান কেনার সময় মাঝে মাঝে অনলাইন প্রক্রিয়া চালায়নি বলে অভিযোগ। এতে ফড়েদের মাধ্যমে ধান কেনার সুযোগ তৈরি হতে পারে। রাইস মিলে বিদ্যুৎ মাশুলে সমতা আনার জন্য সরকারের কাছে সংগঠন দাবি জানাবে বলে বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি আব্দুল মালিক জানিয়েছেন। বার্ষিক সাধারণ সভায় কার্যকরী সভাপতি হয়েছেন সন্দীপ মজুমদার, সম্পাদক হয়েছেন জয় মারুতি। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হয়ে থাকুন। আসবো পরবর্তী খবরে। 4 বছরে মৃত 294। নর্মদা পরিষ্কার করতে গিয়ে 4 বছরে মৃত্যু হয়েছে 294 জন সাফাইকর্মীর। এই তথ্য 2020 থেকে 2024 সালের। তাদের মধ্যে 249 জনের পরিবারের সদস্যরা ইতিমধ্যে ক্ষতিপূরণ পেয়েছেন। রাজ্যসভায় সরকার তরফে জানানো হয়েছে শীঘ্রই বাকি 45 জনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক জানিয়েছেন, ক্ষতিপূরণ দেওয়ার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তবে 2023 সালের 20 অক্টোবর 2023 সালে সুপ্রিম কোর্ট এ ব্যাপারে রায় দিয়েছিল। সেখানে বলা হয়েছে 2023 সালের 19 অক্টোবর পর্যন্ত যেসব নিহতদের পরিবার ক্ষতিপূরণ পায়নি তাদের 30 লক্ষ টাকা দিতে হবে। গ্রেপ্তার হুমায়ুন আহমেদের স্ত্রী। অরাজকতার রেশ এবার বাংলাদেশের বিনোদন জগতেও। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয় বিশিষ্ট সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী তথা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, শাওনের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ উঠেছে। আপাতত তাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত
আগস্ট মাস থেকে বিভিন্ন সময় বাংলাদেশের উত্তাল পরিস্থিতি নিয়ে সরব হয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন শাওন। কয়েকদিন আগে শেখ হাসিনার সমর্থনে ইঙ্গিতপূর্ণ পোস্টও করেন তিনি। এ সবই তার গ্রেপ্তারির কারণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সোনু সুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। বৃহস্পতিবার বলিউড অভিনেতা সোনু সুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল লুধিয়ানা আদালত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি প্রতারণার মামলায় তার সাক্ষ্যদানের কথা ছিল। আদালতের তরফে বারবার তলব করা হলেও তিনি হাজির হননি। সেই আদালত অবমাননার জেরেই গ্রেপ্তারি পরোয়ানা। সম্প্রতি মোহিত শুক্লা নামে একজনের বিরুদ্ধে 10 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন লুধিয়ানার এক আইনজীবী। সেই মামলাতেই এদিন সাক্ষী দেওয়ার কথা ছিল অভিনেতার। রাষ্ট্রপতি ভবনে সচিন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে স্মারক স্বরূপ নিজের সই করা ভারতের টেস্ট দলের জার্সি তুলে দিলেন সচিন তেন্ডুলকর। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে তার সঙ্গে হাজির ছিলেন স্ত্রী ও কন্যা। সেখানে এক অনুষ্ঠানে বিশেষ বক্তৃতাও দেন সচিন। বলেন, সহকর্মীর থেকে সেরা পারফরম্যান্স বের করে নেওয়াই একজন যোগ্য নেতার কাজ। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। পিএফের সুদ কি অপরিবর্তিত? চলতি মাসেই শেষেই ঘোষণা। চলতি মাসের শেষেই পিএফের সুদের হার ঘোষণা করতে চলেছে কেন্দ্র। আগামী 28শে ফেব্রুয়ারি দিল্লিতে এই ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে শ্রম মন্ত্রকের আওতাধীন কর্মচারী ভবিষ্যৎ নিধি সংগঠন ইপিএফও। তার আছি পরিষদের বৈঠকেই 2024 ও 25 আর্থিক বছরে ইপিএফে সুদের হার ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় মোদী সরকার। আদৌ কি বৃদ্ধি পাবে কর্মী পিএফে সুদের হার, নাকি তা অপরিবর্তিতই থাকবে? আপাতত এই প্রশ্নকে ঘিরেই তুমুল চর্চা শুরু হয়েছে। এই মুহূর্তে পিএফের গ্রাহকরা 8.25% হারে সুদ পান। 2023 ও 24 আর্থিক বছরের ভিত্তিতে ওই সুদ মিলছে। এই হার তার আগে অর্থবছরের থেকে কিছুটা বেশি, কারণ 2022 ও 23 আর্থিক বছরের নিরিখে গ্রাহকরা 8.15% হারে সুদ পেতেন। তথ্যভিজ্ঞ মহল মনে করছে, 2024 ও 25 আর্থিক বছরে সম্ভবত ইপিএফে সুদের হার অপরিবর্তিতই থাকছে, অর্থাৎ এই হার রেখে দেওয়া হতে পারে 8.25%। উসতিতে জমি বিবাদকে কেন্দ্র করে চলল গুলি, হত এক। জমি বিবাদকে কেন্দ্র করে চলল গুলি। গতকাল বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটের উসতি থানার বগারিয়াতে। জানা গিয়েছে, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে একজনের। তার নাম বুদ্ধদেব হালদার। এই ঘটনায় এখনও পর্যন্ত 3জনকে আটক করেছে পুলিশ। দেখে নেব আজ শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে। আজ শুক্রবার। কিছুদিনের জন্য পশ্চিমবঙ্গে কামব্যাক করল শীত। তবে চলতি সপ্তাহের শেষে রাজ্য শীত ফিরতে পারে, এই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই পূর্বাভাসই কার্যত মিলে গিয়েছে। আজ শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি বেশি। এক ধাক্কায় এদিন শহরে 5 ডিগ্রি কমে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি বেশি। আজ শুক্রবার শহরের আকাশ থাকবে পরিষ্কার। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত 24 ঘন্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। ডায়মন্ড হারবার মেডিকেলে চালু আধুনিক ব্রঙ্কোস্কোপ। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে চালু হলো 30 লক্ষ টাকার হাই ডেফিনেশন ব্রঙ্কোস্কোপ। ফুসফুসের টিউমার, ক্যান্সার কোষ, সিস্ট ইত্যাদি চিহ্নিত করার পাশাপাশি ভুলবশত কিছু শ্বাসনালী দিয়ে ফুসফুসে ঢুকে গেলে সেগুলিকে বের করে আনার কাজও করবে এই ব্রঙ্কোস্কোপ। স্বাস্থ্য দপ্তর সূত্রে এই খবর মিলেছে। বহু জেলা স্তরের মেডিকেল কলেজে আধুনিক ব্রঙ্কোস্কোপ নেই। ফলে খেলনা, বাঁশি, ছোলা মোটর, স্ক্রু, ব্রেক বা এই জাতীয় ফরেন বডি কারও ফুসফুসে ঢুকে গেলে এই চিকিৎসা করতে গিয়ে তাদের চরকি পাক খেতে হয়। সবচেয়ে শোচনীয় অবস্থা হয় শিশু অবস্থা বৃদ্ধদের। অনেককেই সেটাই পাঠিয়ে দেওয়া হয় কলকাতার মেডিকেল কলেজগুলিতে। দক্ষিণ চব্বিশ পরগনার গুরুত্বপূর্ণ হাসপাতাল তথা মেডিকেল কলেজ হলো ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ। বহু মানুষ চিকিৎসা করাতে আসে। নয়া মেশিন চালু হওয়ায় তারা উপকৃত হবে, আশাবাদী এখানকার অধ্যক্ষ ডক্টর উৎপল দা। দত্তপুকুরে খুনকাণ্ড, গ্রেপ্তার আরও এক। দত্তপুকুরে খুনের ঘটনায় এখনও হদিশ নেই মৃতদেহের মুণ্ডার। ইতিমধ্যে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে 2জনকে গ্রেপ্তার করেছে দত্তপুকুর থানার পুলিশ। এবার এই খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম সুপিয়া খাতুন, বয়স 30। সব মিলিয়ে দত্তপুকুরে খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3। তদন্তকারীদের দাবি, এই নৃশংস খুনের ঘটনায় সুপিয়ার প্রত্যক্ষ যোগ রয়েছে। গত রবিবার সন্ধ্যার পর থেকেই এই খুনে অভিযুক্ত দুষ্কৃতীরা বামনগাছির বাসিন্দা সুপিয়া খাতুনের বাড়িতে আশ্রয় নিয়েছিল। অভিযোগ, ওই দুষ্কৃতীরাই সেদিন রাতে হযরত লস্করকে খুন করে তারপরেই সুপিয়ার বাড়িতে লুকিয়ে ছিল তারা। তবে হযরতের খুনের পিছনে ধৃত সুপিয়ার কী লাভ রয়েছে তা খতিয়ে দেখছে দত্তপুকুর থানার পুলিশ। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসবো পরবর্তী খবরে। অশান্ত বাংলাদেশ ফের বিবৃতি জারি করলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। নতুন করে অশান্ত বাংলাদেশ। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর চালানো থেকে শুরু করে শেখ হাসিনার বাড়িতে হামলা, গত দুদিন ধরে কার্যত তাণ্ডব চলছে সেখানে। এর মাঝেই গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সোশ্যাল মিডিয়া পেজ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে কতিপয় ব্যক্তি এবং গোষ্ঠী দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো এবং অগ্নিসংযোগের চেষ্টা করছে।
এই ধরনের কর্মকাণ্ড সরকার শক্ত হাতে প্রতিহত করবে। মাত্র ৯০ টাকা খরচ করলে ইতালিতে কিনতে পারবেন আস্ত বাড়ি। মাত্র ১ ইউরোতে ইতালিতে কিনতে পারবেন আস্ত বাড়ি। শুনতে অসম্ভব লাগলেও এটাই বাস্তব। দৈনিক কাঁচা আনাজ কিনতে এর থেকে বেশি খরচ হয়ে যায় আমাদের। কিন্তু ইতালিতে মাত্র ১ ইউরোর বিনিময়ে আপনি পেয়ে যেতে পারেন একটি বাড়ি। ভারতীয় মুদ্রায় যার দাম দাঁড়াচ্ছে ৯০.৯৬ টাকা। এই অর্থ ব্যয় করলে ইউরোপের অন্যতম সুন্দর দেশ ইতালিতে আপনি পেয়ে যেতে পারেন বাড়ি। বেশ কিছু বছর আগে ইতালিতে এইভাবে শুরু হয়েছে 1 ইউরো হাউজেস নামে একটি ওয়েবসাইট, যার মাধ্যমে আপনি কিনতে পারবেন বাড়ি। এই ওয়েবসাইটে দেওয়া রয়েছে সব তথ্য। মূলত ইতালির গ্রামীণ এলাকাগুলিতে কেনা যাবে এই ধরনের বাড়ি। কিন্তু এত কম দামে বাড়ি আসলে ইতালির গ্রামগুলি প্রায় জনশূন্য হয়ে উঠেছে। বিশেষ করে কাজের খোঁজে যুব সম্প্রদায় গ্রাম ছেড়ে পাড়ি দিয়েছে শহরে। আর গ্রামগুলিতে রয়ে গিয়েছেন বয়স্করা। কোনো গ্রামে তো আবার কোনো মানুষই থাকে না, শুধুই পড়ে রয়েছে বাড়িগুলি। এই প্রাণহীন গ্রামগুলিতে সজীবতা ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগী হয়েছেন ইতালির একাধিক পুরসভা। সূত্রের খবর, বাড়ির মালিকরা প্রথমে তাদের বাড়িগুলি স্থানীয় পুরসভাকে বিক্রি করে। তারপর সেই বাড়িগুলি মাত্র ১ ইউরোতে বিক্রির উদ্যোগ নেয় পুর কর্তৃপক্ষ। লক্ষ্য একটাই, গ্রামগুলিতে প্রাণ ফিরিয়ে আনা। তবে প্রথম এই প্রকল্প ধাক্কা খায়। কেউ সেইভাবে সাড়া দেয়নি। তবে বেশ কিছু মাস ধরে 1 ইউরো হাউজেস প্রকল্প এখন জনপ্রিয় ইতালিতে। তবে মাত্র ১ ইউরোতে বাড়ি কিনলেও আপনার পকেট থেকে খসবে আরও অর্থ। কারণ যে বাড়িগুলি বিক্রি হচ্ছে তাদের অবস্থা জরাজীর্ণ। সেইগুলি মেরামতি করে বসবাসযোগ্য করতে অনেক অর্থই খরচ করতে হবে ক্রেতাকে। তার সঙ্গে রয়েছে একগুচ্ছ নির্দেশিকা, যেমন বাড়ি কেনার সময় ক্রেতাকে ১ বছরের মধ্যে বাড়ি সংস্কারের পরিকল্পনা জমা দিতে হবে পুরসভায়। সম্পত্তির হস্তান্তরের জন্য আলাদা করে অর্থ ও কর দিতে হবে পুরসভাকে। বাড়ি মেরামত করার আগে ১,০০০ থেকে ৫,০০০ ইউরো পুর কর্তৃপক্ষের কাছে জমাও রাখতে হবে ক্রেতাকে। যদিও বাড়ির মেরামতির পর সেই অর্থ ফেরত দিয়ে দেবে পুরসভা। ইউরোপের বাইরের নাগরিকরাও ইতালির ওই গ্রামগুলিতে বাড়ি কিনতে পারবেন। তবে তাদের জন্য আলাদা নিয়ম রয়েছে, যার মধ্যে অন্যতম, ইতালির কোনো নাগরিক যদি আপনার দেশে সম্পত্তি কিনতে পারেন, তবেই আপনি সেখানকার গ্রামগুলিতে পড়ে থাকা বাড়িগুলি ক্রয় করতে পারবেন। রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমালো আরবিআই। আমজনতাকে কিছুটা স্বস্তি দিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ৫ বছর বাদে রেপো রেট কমালো আরবিআই। আজ শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর ঘোষণা করেছেন রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানো হলো, যার ফলে এখন রেপো রেট ৬.৫% থেকে কমে দাঁড়িয়েছে ৬.২৫%। রিজার্ভ ব্যাঙ্কের নীতি নির্ধারণ কমিটির ৩ দিনের বৈঠকের পর এদিন এই ঘোষণা করেছেন গভর্নর সঞ্জয় মালহোত্রা। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এখানেই শেষ হচ্ছে। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।